So, ma'am, thank you so much. আমার জন্য এইটুকু at least একটা টাইম বের করার জন্য thank you so much. I'm really grateful. Welcome to the Costa Show. আমি এই পডকাস্টটায় কিছু এডুকেশন সিস্টেম নিয়ে কয়েকটা কোয়েশ্চেন্স ডিসকাস করার চেষ্টা করব, আর চাইবো আপনার থেকে সেই অ্যান্সারসগুলো অ্যাজ পার ইউর পার্সপেক্টিভ। সো এডুকেশন সিস্টেম ইন্ট্রোডাকশন। এডুকেশন সিস্টেম আপনার মধ্যে এখন কীরকম চলছে? এডুকেশন সিস্টেম বর্তমানে একটু ব্যাকই রান করছে। এই কারণেই তার মূলে আমাদের বছর 4-5 আগে যে কোভিড হলো, কোভিড হওয়াতে বহু ছেলে মেয়ের পড়াশুনোর ক্ষতি হয়েছে। তারপরে স্কুল বন্ধ গেছে আমাদের, মানে সমস্ত স্কুল অটোমেটিক স্কুল বন্ধ হয়ে গেলে পড়াশোনার প্রতি যে একটা ছেলে মেয়ের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে স্কুল চলাকালীন, আর স্কুল বন্ধের পরে কিন্তু সেই গুরুত্বপূর্ণ ভূমিকাটা ছেলেদের পড়াশুনোর ক্ষেত্রে থাকে না। আর এটা এই পিরিয়ডটা আমাদের লং টার্ম পিরিয়ড হয়ে গেছে, যে 10 দিন কি 15 দিন এরকম না। আমাদের মনে আছে সমস্ত স্কুল ছুটি হয়ে গেল 16ই মার্চ 2020। ওকে, তারপরে এই বন্ধ হয়ে যাওয়াটা লং টার্ম চললো। এমনি আমাদের ছোট থেকে বা এখন বর্তমানেও যখন সামার ভ্যাকেশন বা উইন্টার ভ্যাকেশন পড়ে, তখনই যে ছেলে মেয়েদের পড়াশোনায় অভিভাবক অভিভাবিকাগণ একটু হালকা করে দেন বা তারাও একটু হালকা ভাবে নেয়। কিন্তু এই সময়কার পর্যায়ে যে ব্যাপক ক্ষতি ছেলেমেয়ের হলো, কবে স্কুল খুলবে কোনো নিশ্চয়তা রইল না। পড়াশোনাটা বাড়ির লোক কিভাবে করাবে, কি প্রসেস ধরে করাবে, কারণ স্কুলের সাথে তারা কোনো টাচে রইল না। একদম ঠিক। তার ফলে পড়াশোনাটার প্রতি ভীষণভাবে বাচ্চাদেরও অনীহা এসে গেল। প্রশ্নটার উপসংহারে আমি আসি, ভাষা যাই হোক না কেন, আমরা যে ভাষাটা আমাদের বেশি দরকার সেটার উপরে ছোট থেকে যদি আমরা জোর দিই, তাহলে আমার মনে হয় যে এতটা ভাষার প্রতি ভয় ভীতি থাকবে না। জোর দেয়া বলতে একদম নিচু ক্লাস থেকে যেটা আমাদের ভয় ভীতি, যে ইংলিশ ভাষা, সেটা যদি আমরা একদম নিচু ক্লাস থেকে তাদের শেখানো হয়, তাদের গ্রামার ঠিকভাবে শেখানো হয় এবং তাদের শেখানো হয় ট্রান্সলেশন, যেটা জীবনের সবচেয়ে ইংরেজি শিখতে প্রয়োজন, তাহলে এইগুলো যদি সে সঠিকভাবে শেখে বা বাড়িতেও যে টিচাররা থাকবে তারাও যদি ইংলিশটা ঠিকভাবে তাদের দেখাশোনা করে, ইংলিশ সাবজেক্টটা বা সেটা বোঝানোর চেষ্টা করে, তাহলে আমার মনে হয় না যে খুব বেশি অসুবিধের মধ্যে ছেলে মেয়েদের পড়তে হয়। তার মানে এই বোঝায় না যে সবাইকেই ইংলিশ মিডিয়ামে পড়তে হবে। এগুলো স্কুলকেও ইংলিশের ওপরে একটু জোর দিতে হবে অনেক বেশি, এবং বাংলা মিডিয়াম স্কুলের কথাই আমি অবশ্যই বলছি, এবং ইংলিশে তাদের গ্রামারের ওপর জোর থাকবে, তাদের ট্রান্সলেশনের ওপর জোর থাকবে, তাদের পার্টস অফ স্পিচের ওপরে জোর থাকবে। তাহলেই আমার মনে হয় তারা মোটামুটি সঠিক ইংরেজি লিখতেও পারবে। আর এর সাথেগুলো যদি বাংলা মিডিয়াম যে প্রাইমারি স্কুল বলুন বা সেকেন্ডারি স্কুল বলুন, সে স্কুলে যদি ইংলিশে কথাবার্তা অ্যাটলিস্ট ইংলিশ ক্লাসে যদি করা যায়, তাহলে আমার মনে হয় ভাষাটা বিরাট সমস্যা হবে না। এটাই আমার শেষ আর কি বক্তব্য। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন আমি বলবো, ডেফিনেশন অফ মোরালিটি। নৈতিকতা কি? আচ্ছা, নৈতিকতা কি, এটা হচ্ছে এক কথায় তো বলা যায় না। এখন নৈতিকতা কি এটা কিন্তু অনেকেই বোঝে না। নৈতিকতাটা কি? নৈতিকতা হচ্ছে সেই নীতিবোধের কথা, যে নীতিবোধ আমরা কিন্তু ছোটবেলায় আমরা বা আমাদের মা বাবারা তাদের বাবা মার কাছ থেকে যে নীতিবোধ, সেই নীতিবোধের শিক্ষা পেয়েছিলেন, সেটাই হচ্ছে নৈতিকতা। এখন কথা হচ্ছে সেই নীতিবোধটা কি। সেই নীতিবোধটা প্রথমেই আসছে
যে তুমি সঠিক মানুষ হতে গেলে সর্বপ্রথম তোমার আচরণকে ঠিক করতে হবে। অবশ্যই আচরণ অবশ্যই নৈতিকতার মধ্যে পড়ে বা নীতি বোধের মধ্যে পড়ে। এরপরে এই আচরণটা তোমার প্রথম হবে বাড়ির লোকের ওপরে। কিন্তু একটা বাচ্চা জন্মাবার পরে নিজে নিজে তো শিখে নিতে পারে না যে আমার আচরণটা ঠিক করতে হবে। সে তো জানে না আচরণ কিরম হওয়া উচিত, কিরম হতে হবে, কোনটা ঠিক কোনটা ভুল, কিরম হলে ভালো হবে। বর্তমানে আমাদের এই যে নীতি বোধের যে অভাবটা এসে গেছে, প্রধান কারণটা হচ্ছে আমরা আমাদের পরিবার থেকে বা আমরা পরিবারের মানুষজনরা আমাদের সন্তান সন্ততিকে সেই নৈতিকতা শিক্ষাটা দিই না, অর্থাৎ নীতিবোধের শিক্ষা দিই না। তাহলে কি শিক্ষা দিতে হবে? নীতিবোধ বলতে কি? আচরণ। বাড়িতে বড় যারা আছে, মা বাবা ছাড়াও আরো তো আমাদের কাকা কাকিমা, জ্যাঠা জেঠিমা বা দাদু দিদা যারাই থাকুন না কেন, প্রথমেই বাবা মাকে শেখাতে হবে বা বাড়ির বড়দের সম্মান করতে হবে। সম্মান মানে একটা বাচ্চাকে যদি বলা যায় সম্মানের অর্থ, কিন্তু বাচ্চাটা বুঝবে না। আচ্ছা, সেই সম্মানটা কিভাবে? আমি যেটা মনে করি, এটা আমার একেবারেই নিজস্ব ধারণা, যে বাচ্চা ঘুম থেকে উঠে ঈশ্বরকে প্রণাম করে তার বাবা মাকে প্রণাম করবে, এছাড়া বাড়িতে যে বয়স্করা আছেন তাদের প্রণাম করবে। এতে কিন্তু এর মধ্যে তাকে সম্মান করার একটা উত্তর জড়িয়ে আছে এই প্রণাম করার মধ্যে। আমি মনে করি অনেক বাবা মাকে আমি জানি বলতে শুনেছি, না না প্রণাম করতে হবে না। কিন্তু প্রণাম করতে হবে না, একটা ছোট বাচ্চা মানে কি মোটামুটি 5 বছরের পর থেকে শেখানো যেতেই পারে, একটা ছোট 5 বছর ঊর্ধ্বে। তা সেটা কিন্তু শেখানোর জন্যেই তাকে শেখাতে হবে। তাকে যদি ছোট থেকে আমরা এই প্রণামের অভ্যাসটা না করাই, বড় হয়ে দেখা যাবে সে কিন্তু কারোকে প্রণাম করা শেখে না। কোন জায়গায় কোথায় গিয়ে প্রণাম কাকে করতে হবে সেটা তার জানা নেই, কারণ তার বাড়িতেও সেইভাবে শেখানো হয় না। আচ্ছা, এটা গেল সম্মানের কথা, মানে আচরণের মধ্যেই এগুলো পড়বে। এইবারে আমরা আচরণ যাতে ঠিক রাখি। কি আচরণ? তার মানে কি বন্ধুর সাথে ঝগড়া হলে সেইখানের আচরণের কথা বলা হচ্ছে না। বন্ধুর সাথে খেলতে গিয়ে ঝগড়া অবশ্যই হতে পারে, আবার সেই ঝগড়ার মিটমাট দুই বন্ধুই করে নেবে, নিজেদের মধ্যেই করতে হবে। সেখানে কিন্তু মা বাবার একদম নাক গলানো ইনভলভমেন্ট একদম। দুই ছেলে মেয়ের মায়ের মধ্যে মানে কথা বন্ধ হয়ে যায়। এগুলো কিন্তু আমাদের ছোটবেলাকার সময়কার পরিবেশে এরম ধরনের কোনো ঘটনা আমাদের ঘটতো না। মানে যার জন্য আজকে আমরা এই বয়সে যারা উপনীত হয়েছি তাদের কাছে এই বিষয়গুলো খুব দুঃখের, যে দুটো বাচ্চার ঝগড়া হবে, সেই বাচ্চা দুটোর মায়েরা এসে ইনভলভ হয়ে গেল তার মধ্যে। তা সেইখানে কি করতে হবে? আমাদের দুজনের মধ্যে ঝগড়া হতেই পারে। তুমি যেহেতু একসাথে খেলা করছো, একসাথে চলছো, একসাথে উঠছো, একসাথে বসছো, তোমাদের দুজনের ঝগড়া তোমাদেরই মেটাতে হবে। এক্স্যাক্টলি। এবং বাবা মাকে সেই ব্যাপারে উৎসাহিত করতে হবে, কারণ বাচ্চারা অনেক সময় চেঁচিয়ে চিৎকার করে দৌড়ে বাড়ি এসে বাড়ির সামনে খেলার মাঠে খেলতেছে, মা এই দেখো আমাকে মারছে, ইয়ে করছে, তখন কিন্তু মাদের শাসনটা একটু অন্যরকম হবে। বাচ্চাকেই শেখাতে হবে সমস্যাটা তোমরাই করেছো, শুধু তোমরাই তোমাদের সমস্যাকেই শেষ করতে হবে। এটা আমাদেরও বড়দের ক্ষেত্রে অবশ্যই প্রযোজ্য। আমি স্বামী বিবেকানন্দের ভীষণই ভক্ত। তা স্বামী বিবেকানন্দর কথায় সমস্ত সমস্যাই, যত সমস্যা আমাদের জীবনে আসে সবটাই কিন্তু আমরাই করি, আমরা নিজেরাই করি। আবার সেই সমস্যার সমাধান কিন্তু আমরাই করতে পারবো। এটা স্বামী ভীষণ একটি বিখ্যাত উক্তি, যেটা আমার মনে হয় যে আমাদের বড়দের ক্ষেত্রেও ভীষণভাবেই প্রযোজ্য। কিন্তু আমরা সমস্যার সমাধান করতে গিয়ে ব্যাপারটা এত জটিল আকার ধারণ করে আজকালকার দিনে বেশিরভাগ, মানে হয়তো অত জটিলতার প্রয়োজন ছিল না,
কিন্তু আমাদের ভুলের জন্যই যে সমস্যাটি তৈরি হয়েছে সেই সমস্যাটি মেটাতে গেলে কিন্তু আমাকেই এগিয়ে যেতে হবে অবশ্যই। এবং আমি সেটার একমাত্র সমাধান করতে পারবো, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। তা বাচ্চাদেরও সেইভাবে শেখাতে হবে। এরপর এইটা তাহলে বাচ্চাদের আচরণের মধ্যে আর একটা অংশ, যে স্কুলে তোমার বন্ধুর সাথে ঝগড়া হোক, তোমার পাড়ার বন্ধুর সাথে ঝগড়া হোক, কি খেলছো, সবার সাথে তোমার ব্যবহারটা যেন ভালো হয়। ভালো মিন্স কাকে বলে, তার মানে কি ঝগড়া করবো না, আড়িভাব হবে না, না, সব হবে। আবার আমরা Understanding. পরস্পরকে মেনে নিতে শিখবো এবং Understanding. এটা সবসময় বাচ্চা কিন্তু বাড়িতে এসে অভিযোগ করবে, কিন্তু বাবা মাকে সেটাই বারবার শেখাতে হবে। এখন থেকেই তোমাকে কিন্তু পরস্পরের সাথে তোমরা যে একাত্ম সেটা কিন্তু বাবা মাকে বোঝাতে। এরপরে তাহলে আসছে নৈতিকতার আরেকটি ধাপ। সেই ধাপটি কি, আমরা এবার স্কুলে আসছি। আমরা স্কুলে বড় হয়ে যখন ছোট থেকে পড়ছি, বড় হয়ে উঠছি, আমরা আমাদের টিচারদের সম্মান করতে শিখব। অবশ্যই। এই সম্মানের ব্যাপারটা অনেক সময় ভীষণভাবে আঘাতপ্রাপ্ত হয়। ধরুন বাচ্চাটি বা মেয়েটি বা ছাত্রীটি বা ছাত্রটি কোনো ভুল কাজ করলো, আচ্ছা তাকে হয়তো বকা হলো, হয়তো তাকে একটা চড়ও মারা হলো, হয়তো বলা যেতে পারে বাচ্চাটি লেগে গেল, দেখা বা লাগলো না, দেখা গেল যে পরের দিন অভিভাবক বা অভিভাবিকা সেই ছাত্র বা ছাত্রীটির অর্থাৎ নিজের সন্তানের হাত ধরে স্কুলের বিল্ডিং এ সে ঢুকে পড়ল এবং ঢুকে গতকাল তার বাচ্চা শাস্তি দেওয়াতে যে তার লেগেছিল বা সে যেভাবে বলেছে অবশ্যই। সেটি সে বাচ্চাটির হাত ধরে টিচারদের সামনে সারা স্কুলের কম্পাউন্ডে তার আওয়াজ ছড়িয়ে পড়ল, কে মেরেছে আমি দেখে নেব, কে কান ধরেছে আমি সেই টিচারকে দেখে নেব। আচ্ছা এইখান থেকে কিন্তু ছাত্র বা ছাত্রীরা বা আমাদেরই সন্তান তো তারা, মেন্টালি ইনফ্লুয়েন্স হয়। হ্যাঁ, আমাদেরই সন্তানদের কাছে কিন্তু ভুল বার্তা চলে গেল। কি বার্তা গেল, যে তাহলে আমি যাই করি না কেন সেটা সবসময় বাবা মার হাত ধরে এসে যদি বাবা মা বলে তাহলে আমার টিচারই বাবা মার কাছে বকুনি খাবে। এইখান থেকেই কিন্তু একদম সম্মানটা টিচারের প্রতি তার চলে যাচ্ছে তার বাবা মার দোষে। আমার এই স্কুল জীবনের বহু ক্ষেত্রে আমার এরকম ঘটনা হয়েছে, বাবা মাকে ডেকে পরবর্তীকালে আমি বুঝিয়েছি যে এই ঘটনা আপনি আজকে বুঝতে পারবেন না ছেলের মনে কি মানে প্রভাব ফেললো, কিন্তু একদিন বুঝবেন যেদিনকে এই ঘটনাটাই আপনার দিকে বুমেরাং হয়ে আসবে। তাহলে আমাদের বাবা মার কাছ থেকেই আমরা, এটা কিন্তু আজকাল বিভিন্ন স্কুলে বিভিন্ন ভাবে হয়। সবসময় যে টিচাররা ভীষণ বেকায়দায় মেরে দিচ্ছে একদমই না, বলে ভুল হবে এগুলো। যেমন দুর্ঘটনা হঠাৎই ঘটে, হয়তো সেক্ষেত্রে হঠাৎই হলো, তাও টিচাররা অ্যালার্ট থাকে বা সব স্কুলেই বলা থাকে, এমনি আর শুধু শুধু কে কাকে মারবে। কিন্তু আগেকার দিনে একটা ছাত্র বা ছাত্রীকে পড়তে গেলে, সে স্কুলে বলুন প্রাইভেট টিউটরের কাছে পড়তে গেলে একটু মার কিন্তু খেতেই হতো। আমাদের কাছে চলতি কথাই আছে যে মার না খেলে পড়াশোনা হয় না। এখন পুরো বিপরীত হয়ে গেছে। আর বিপরীত হয়ে ব্যাপারটা কিন্তু ভীষণ একটা অদ্ভুত জায়গায় এসে পৌঁছেছে যে আমি স্কুলে যা হোক তাই করব, আমার তো বাবা মা এসে স্কুলে বললেই আন্টিরা বকুনি খাবে, বুঝেছেন। আর কিছু বাচ্চা আবার দেখা গেছে নিজেদের বাঁচাতে গিয়ে নিজে হয়তো ভুল করেছে, কিন্তু এগুলো বাচ্চাদের মানে জেনে শুনে করে না। এরা আবার বাচ্চারা দেখবেন যে
সব মানুষই নিজে একটু বাঁচতে চায়, দোষ করে নিজে বাঁচতে চায়। তা মানুষের ধর্ম। হ্যাঁ, তা বাচ্চাদের মেন্টালিটি হয়তো কিরকম বলো, মা আমি কোনো দুষ্টুমি করিনি, ম্যাম আমাকে শুধু শুধু মেরেছে। এইবারে সেই ম্যাম শুধু শুধু মারার ফলে বাচ্চাটির হয়তো রাত্রে ঘুম হয়নি নাকি, হয়তো কান ধরেছে বলে তার, সেক্ষেত্রে বাচ্চাটা ওইটুকু কান ধরাতেই তার সারা রাত্রি জ্বর এসে গেছে, তার সে সারা রাত্রি ঘুমাতে পারেনি, বা তার বাবা মা ঘুমাতে পারেনি। হতে পারে কোনো ক্ষেত্রে হয়তো হয়ে যেতে পারে, তবে সর্বক্ষেত্রে আজকাল এইগুলো একটা বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে আমার বাচ্চাকে আপনারা কেন বকলেন বা কেন মারলেন। এইটাই কিন্তু বাচ্চাদের সাথে টিচারদের একটা বিরাট দূরত্ব তৈরি করছে, আর বাচ্চাদের সাহসটা অনেক সাহসটা বেড়ে যাচ্ছে। তার ফলে দেখা যাচ্ছে যে বাচ্চারা, এই যে আজকাল আমরা বলি বাচ্চারা ঠিকঠাক নয়, তার পিছনে কিন্তু তাহলে দেখা গেল যে বাবা মায়ের ভূমিকাটাই বিরাট। তালি একাতে বাজে না। হ্যাঁ, আর বাচ্চাটার কথাই বাবা মার কাছে মানে একদম সঠিক হয়ে দেখা দেয় যে না আমি গন্ডগোল করিনি, ও করেছিল, কিন্তু ম্যাম আমাকে শুধু মারলো। যার জন্য আমার ক্ষেত্রে ওই যে বাচ্চাটা নিজে বাঁচার জন্য বলল আমি কিছু করিনি, আমার বন্ধু করেছে, কিন্তু ম্যাম আমাকে শুধু মারলো। তা এই যে আবার মিথ্যা কথা বলার একটা বিরাট প্রবণতা এসে যাচ্ছে, কারণ বাচ্চাটা জানে দুষ্টুমি আমি করেছিলাম, কিন্তু মা, এবার ম্যাম আমাকে মেরেছে, তাহলে মা কাছ থেকে বাঁচতে গেলে বলতে হবে আমি করিনি, এবং সেই করিনি সেন্টেন্স বাক্যটাকে ধরে নিয়ে বাবা মা চলে এলো ছেলে মেয়ের হাত ধরে স্কুলে, ও কিছু করেনি তা ওকে মেরেছেন কেন? আচ্ছা, ঘটনা কি এটা কোনো সময় হতে পারে যে কিছু করেনি তাকে কেন মারবে? কেন? সত্যি এটা কি বাবা মার ভেবে দেখার বিষয় নয়? কিন্তু আমাদের সময়কার বাবা মা বলতেন তোমরা নিশ্চয়ই করেছো, না হলে শুধু শুধু কেন মারবে তোমাদের ম্যামরা বা টিচাররা কেন তোমাদের মারবে? এটা হচ্ছে আমাদের ছোটবেলায় আমাদের বাবা মাদের বা এই যে জেনারেশন, ওদের বাবা মারও সেই শিক্ষা। আমি বর্তমান বাবা মাকে যে খারাপ বলছি এটা কিন্তু কেউ ভাববে না। আমি প্রাউড ফিল করি এখন যে অ্যাকচুয়ালি আমি বাবা আমাকে বেল্ট ইউজ করেছিল, তার জন্য হয়তো আমি একটু সোজা। এইটা হচ্ছে এই যে টিচারদের সাথে ছাত্র বা ছাত্রীর একটা অসম্মানের জায়গা এখানে এসে যাচ্ছে। অবশ্যই। আর এখান থেকেই আবার টিচারদের বাচ্চাদের প্রতি মানে গার্জেনদের প্রতি রাগ বশত বাচ্চাদের প্রতি সেই সহমর্মিতা, সেই স্নেহ, সেই ভালোবাসা, সেগুলো আবার চলে যাচ্ছে। ঠিক। না হলে কিন্তু একটা বাচ্চা সারাদিন, ধরুন ছোট বাচ্চাটা থাকে 3.5 ঘন্টা, একটু বড় বাচ্চা থাকে 5 ঘন্টা, তার আরো বড় বাচ্চারা থাকে কিন্তু আরো বেশি সময়, কাজে দিনের অনেকটা সময় কিন্তু ছেলেমেয়েরা টিচারদের সান্নিধ্যে থাকে। আর আগেকার টিচাররা দেখলেই ভয় পেতাম, আমার মনে আছে। এখনকার বাচ্চাদের মানে কোনো ভয় ডর, মানে এই বর্তমানের বাচ্চাদের কথা বলছি, এই মুহূর্তে যে বাচ্চারা 1, 2, 3, 4, 5, 6 বা 7, 8, 9, 10-এ পড়ে, এই জেনারেশনের কথা বলছি, তাদের একদমই কোনো ভয় নেই, ভয় নেই, একদম ভয় নেই। আর ভয় নেই বলেই তারা অনেক সময় অনেক বেয়াড়াপনা করে, অনেক সময় অনেক বাচ্চারা অন্যের গায়ে হাত দেয়, এবং এই নিয়ে কোনো স্কুলের শিক্ষক শিক্ষিকারাই তাদের বিরাট কোনো শাস্তি দিতে পারেন না, গায়ে হাত তোলা তো একদমই বন্ধ। কিন্তু দেখা গেছে এর ফলে কিন্তু আমাদের সমাজ ব্যবস্থাটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। একদম। আজকাল আমরা যেভাবে আমাদের বর্তমান যে ছাত্র ছাত্রীরা বা কলেজের ছেলেমেয়েরা যেভাবে চলাফেরা করে, তাদের মনে হয় বাঁচতে বেশি সময় লাগবে না যারা সঠিকভাবে চলাফেরা করে তাদের থেকে, আমার মনে হয়। কারণ তাদের সর্বোপরি বলবো, প্রথমেই আসি, তারা যখন
জেনারেল ড্রেসে বেরোচ্ছে, ড্রেসের সবটাই নৈতিকতার মধ্যে, কিন্তু অবশ্যই এই জেনারেল ড্রেসে বেরোচ্ছে তখন সে কিন্তু বাড়ির থেকেই বেরোচ্ছে, বাড়ি থেকে সে বেরোচ্ছে, চুলটাও সে কাটছে বাড়ির থেকেই বসে। প্রথমেই কিন্তু বাবা মা দেখছে সে কি ড্রেসে বেরোচ্ছে বা ছেলেটি কিরম ভাবে চুল কেটেছে। দেখা গেছে ছোট অবস্থাতেও বাড়ির লোকই সেইভাবে চুল কাটিয়ে দিচ্ছে। সেই বাচ্চাদেরও যেন সেই স্টাইলে পরিণত হয়ে গেছে যে বড়রা যেভাবে চুল কাটছে বাচ্চারাও সেভাবে চুল কাটবে, এবং জিনিসটাকে এনকারেজ করা, এবং বাড়ির লোক সেটাকে ভীষণভাবে এনকারেজ করছে, এনকারেজ করছে। তা এইগুলোতে হয়তো আমরা জিজ্ঞেস করলাম তুমি কেন এরকম ভাবে চুল কেটেছো, না বাবা কাটিয়ে দিয়েছে, এ তো আমরা সবসময় শুনছি। তার ফলে কি হচ্ছে, তার কিন্তু এই ছোট থেকেই একটা ভুল ধারণা তার মধ্যে হচ্ছে যে এভাবে এটাই ঠিক, বাবা মা যখন বলেছে তাহলে এইভাবে চলাটাই ঠিক। তখন যদি আপনি তাকে বকি বা বারণ করি কেন, তার কিন্তু খুব একটা ভালো লাগবে না। অবশ্যই। কাজেই আর যে ধরুন আজকালকার বলতে নেই, আমিও মহিলা, যেভাবে বিভিন্ন ড্রেসের আজকাল চলন বেরিয়েছে, সর্বক্ষেত্রে সত্যি যে ভীষণ দৃষ্টিনন্দন একদমই নয়, দৃষ্টিকটুই বলা যায়। তা সেই ড্রেসটাও কিন্তু ছোট থেকেই আজকালকার বিশেষত মেয়েদের ক্ষেত্রে আমরা কিন্তু ড্রেসের ব্যাপারটা একটু আঁটো থাকি। দেখা গেছে ছোট থেকেই বাচ্চাদের এমন ধরনের ড্রেস বাজারে বিক্রি হয়, সেই ড্রেসগুলি আমরা ছোট থেকেই পরাতে আরম্ভ করি। ছোট থেকেই তার ফ্রকের পিঠের জায়গায় কোনো কাপড় নেই, হাতার জায়গায় কোনো কাপড় নেই, ছোটবেলা থেকেই সে এইভাবে ড্রেসে অভ্যস্ত হয়ে উঠছে। সেই ড্রেসটা হয়তো তাকে ওই বয়সে মানাচ্ছে, একটা ক্লাস 3, ক্লাস 2, অ্যাটলিস্ট ক্লাস 4 বড় জোর, কিন্তু যত সে এগোচ্ছে তখন কিন্তু সেটা মানাচ্ছে না। তবে এখানে আবার প্রশ্ন এসে যাবে যে আমরা আগেকার দিনের লোক, এখানে অনেকে বলবে যে সবই আমাদের মেনে নিতে হবে। বাবা মা ভুল ডিসিশন নেন যে তুমি ওটা পড়ো, সেই জন্যই তো সে পড়েছে। অবশ্যই আজকাল মেয়েরা যে শার্ট প্যান্ট পরে, আপনারা কিন্তু আমার এই বক্তব্যে এইটা ধরবে না যে শার্ট প্যান্ট পরা মানে ভুল ড্রেস, এইসব কাউকে জাজ করা হচ্ছেই না এখানে। এটা আমি যেটা বলতে চাইছি, পথে ঘাটে আপনারাও সবাই দেখেন বা সবারই চোখে পড়ে আজকাল, এই এই সেই ড্রেসগুলোর কথা বলতে চাইছি, যে ড্রেসটাকে আমরা আজকে যে ভারতীয় সংস্কৃতি, ভারতের সভ্যতা, ভারতের শালীনতা, যে ব্যাপারটা নিয়ে লিগ্যাসি আগে ভারতবাসীরা মানে ছিলেন অনেক বেশি এই ব্যাপারে, মানে সেটাই ছিল তাদের কাছে আদর্শ ভারতের সংস্কৃতি। আজকে কিন্তু আমরা ভারতের সংস্কৃতিটা আমাদের কাছে কি হয়ে দাঁড়িয়েছে যে আমরা আধুনিক হচ্ছি না। ভারতের সংস্কৃতিটা যখনই আমরা বলি যে এইভাবে চলো তোমরা, তখনই তাদের কাছ থেকে আমরা উত্তর পাই যে আমরা আধুনিক হচ্ছি না। মানে আমরা যারা এটার ব্যাপারে বলছি বা যারা আমরা বয়স্ক বা যারা কম বয়সেরও হতে পারে, যারা এটা প্রোটেস্ট করছে, জামা কাপড় পরাটা কিন্তু সবসময় প্রথম দিন থেকে এসেছে নিজের শরীরকে ঢাকার জন্য, তাই তো? শরীরকে দেখানোর জন্য নয়। আগে আমরা যখন অসভ্য ছিলাম, যখন আমাদের এইসব জানা ছিল না, তখনও আমরা পাতা এইসব দিয়ে কিন্তু লজ্জা নিবারণ করতো। ধীরে ধীরে মানে সভ্যতা যত উন্নত হয়েছে, তত জামা কাপড় পরা, জামা কাপড় কিভাবে ব্যবহার হবে, সবকিছু ধীরে ধীরে এসে গেছে। তাহলে জামা কাপড় পরাটা বা না পরাটার মধ্যে আমার মতে খুব একটা আধুনিকতার ছাপ আছে বলে আমার মনে হয়। আমারও সেম মেন্টালিটি। তার মানে আমি বিরাট আধুনিক হলাম, এগুলো ঠিক না, তা ভাবাটাই ঠিক না। এক্ষেত্রেও কিন্তু মা বাবার বিরাট ভূমিকা, কারণ সেই জামা কাপড়টা পরে কিন্তু ওই বাড়ির থেকেই সে বেরোচ্ছে।
অবশ্যই। ওই জামা কাপড়টা কিন্তু মা বাবার সাথে গিয়ে হয়তো সে কিনেছে। তা এগুলো আমার মনে হয় আজকে এই যে সমাজে আমরা সবাই অবক্ষয় অবক্ষয় বলে একটা বক্তব্য রাখি বা কথাটা ইউজ করি, সবকিছু অবক্ষয় হচ্ছে। এগুলোই কিন্তু সেই নৈতিকতা বোধের অভাব থেকে এই অবক্ষয়টা আসছে। কারণ মেয়েদের চিরদিন আমরা জানি শালীনতা বজায় রাখতে হয়। আমাদের ছোট থেকে শেখানো হতো মেয়েদের কিন্তু 3টি গুণ থাকবে। কি কি গুণ? ধৈর্য, সহ্য আর লজ্জা। এটা কিন্তু আমাদের ভারতের সংস্কৃতি। ধৈর্য থাকবে মেয়েদের, মেয়েদের থাকবে সহ্য আর আমাদের এই লজ্জা। ধৈর্য, সহ্য, লজ্জা কিন্তু যার জন্য আগেকার যে বউরা ঘোমটা দিতেন, আজকে আমাদের সেই আমরা সত্যি এখন ঘোমটা দিচ্ছি না। তা এটাও একটা আমাদের সংস্কৃতি অবমাননা বটেই। চেঞ্জ হচ্ছে হ্যাঁ, সবকিছু। তার চেঞ্জ হচ্ছে, তার চেঞ্জের মধ্যেও সবসময় সবকিছুতে একটা শালীনতা বোধ বজায় থাকবে। যেমন আচরণে তুমি করবে, তুমি হয়তো ভীষণ উত্তেজিত হয়ে গেছো, রেগে তুমি বলে ফেলছো, হ্যাঁ, কিন্তু তুমি যদি ছোট থেকে এইগুলি বড়দের সম্মান করা, বড়দের বাবা মাকে সম্মান করা, গুরুজনদের প্রণাম করা, টিচারদের সম্মান করা, পাড়ায় রাস্তায় আমাদের যে প্রতিবেশীরা থাকেন তাদের সাথে দুটো রাস্তায় দেখা হলে কথা বলা, এগুলো সবই কিন্তু এই নৈতিকতা বোধের মধ্যে পড়ছে। কাজেই এই নৈতিকতা বোধ আমাদের ছোট থেকে এখন আর শেখানো হচ্ছে না। আমরা দেখবেন আজকে সব ছেলে মেয়ে, আমরা পড়াশোনা মোটামুটি শহর কেন্দ্রিক অঞ্চল, গ্রামও তাই ছেলেমেয়েরা পড়াশোনা করছে। যে যে মানে প্রতিটি ছেলে মেয়েই আমি বলবো তার শিক্ষা, তার দক্ষতা অনুযায়ী সে কিন্তু কিছু না কিছু করছে। দেখবেন যে সংসারে হয়তো সবাই রোজগার করছে, তবুও দেখবেন সংসারে শান্তি নেই। একদমই তাই। সংসারে অনবরত ঝগড়া, সংসারে বাবা মায়ের সাথে ঝগড়া, বাবার সাথে ছেলের ঝগড়া, মার সাথে ছেলের ঝগড়া, মেয়ের ঝগড়া। কেন বলুন তো? অথচ পয়সার তো অভাব নেই। আগে আগে তো একটা সময় পয়সার অভাব ছিল। এখন তাহলে এত ঝগড়া কেন? এখন তাহলে এত পরস্পরের রেষারেষি কেন? পাশের বাড়ির মহিলার সাথে হয়তো মতবিরোধ হলো, তার সাথে আমি আর কথাই বলবো না জীবনে। এইগুলো কেন বলুন তো? সবই নৈতিকতার অভাব। আমাদের ছোট থেকে শেখানো হচ্ছে না নীতিবোধ। এগুলোই কিন্তু নীতিবোধের মধ্যে পড়ে। আলটিমেটলি দিনকে দিন আমরা নৈতিকতা থেকে অনেক দূরে চলে চলে যাচ্ছি। যাচ্ছে। এর পরের জেনারেশন এই জিনিসটা অস্তিত্ব জানবে না হয়তো। না, আজকাল মানে সবচেয়ে বড় যেটা বিরাট একটা খারাপ দিক এসেছে সেটা কোন বলা যেতে পারে, আমি যেটা জানি, বই পড়ার অভ্যাস, গল্পের বই পড়ার অভ্যাস একদম চলে গেছে। আমি আবার শুরু করেছি। হ্যাঁ, একদম চলে গেছে। সেই জায়গায় চলে এসেছে স্মার্টফোন। এবার স্মার্টফোনটা শুধু কিন্তু আমরা গল্পের বই পড়ার কাজে একদমই বলতে পারি লাগাচ্ছি না কেউ। কমপ্লিটলি এগ্রিড। সে বয়স্করাও তাই, অল্প বয়সীরাও তাই, যাদের হাতে সবে ফোন পড়েছে তারাও তাই। গল্পের বই যেটা মানুষের মানে সব রকম সময়ের জন্য বন্ধু, সেই বন্ধুর পরিচয় কিন্তু বর্তমান সমাজের কাছে একদমই নেই। কতিপয় 2-4 জন মানুষের কাছে হয়তো রয়েছে। কতিপয় কেন বললাম? তাহার আলোচনার যেটা জিস্ট হলো সেটা হলো আমাদের পরিবারে যে শিশুরা জন্মাবে তাদের ছোট থেকে আমরা এই নীতিবোধগুলো শেখাবো। আমরা তাদের গল্পের বই পড়ে শোনাবো যখন সে নিজে পড়তে পারে না। আমরা তাকে ছড়া পড়া শেখাবো যখন সে নিজে পড়তে পারে না। এইগুলো যদি আমরা ছোট থেকে শুরু করি, আমার মনে হয় তাহলে এই যে আজকে সমাজের একটা অদ্ভুত অবস্থার মধ্যে দিয়ে আমরা সবাই যাচ্ছি, তাহলে আমরা মনে হয় যে সেই অবস্থাটা
অবশ্যই কাটিয়ে দিতে পারবো। ওকে, থ্যাংক ইউ।